হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়েলকাম টু অল অফ ইউ। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো রয়েছো। তো চলো আজকে আমরা নবম শ্রেণীর গণিতের অধ্যায় 12, দ্যাট মিন্স ক্ষেত্রফল সংক্রান্ত উপাদ্য চ্যাপ্টারটি আমাদের হচ্ছিল, আর আজকে আমরা স্টার্ট করবো কোয়েশ্চেন নাম্বার 16 থেকে। কারণ কি 15টি কোয়েশ্চেন আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছিলাম। যদি দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট চেক করে দেখে নাও, কেমন? তো চলো দেখি 16 দাগের কোয়েশ্চেনটি কি বলছে, পড়ে নিই। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে দেখো, সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবিসিডি ও এইএফজি সামান্তরিক আকার ক্ষেত্র দুটির, দ্যাট মিন্স দুটি সামান্তরিক রয়েছে, একটা বলছে এবিসিডি, তো এই দেখো সাপোজ এ বি সি ডি, আর একটা কি বলছে এইএফজি। এবার এইএফজি কোথায় হবে সেটা করার আগে আমরা কোয়েশ্চেনটাকে কমপ্লিট রিড করি। বলছে সমান আকারের ক্ষেত্র দুটির অ্যাঙ্গেল এ সাধারণ, ঠিক আছে, অ্যাঙ্গেল এটা যেটা দুটো সমান্তরিকেই থাকবে, এবং কি বলছে ই এ বি বাহুর উপর অবস্থিত, যে ই সেটা এ বি বাহুর উপর কোনো অবস্থিত কোনো বিন্দু। এবার আমরা সামান্তরিকটা অঙ্কন করতে পারি কি এ ই এফ জি, তাহলে কিভাবে হতে পারে, এটা এ ই, তাহলে এটা এখানে এটাকে একটু ইনক্রিজ করে দাও, তো এই হয়ে গেল এ ই এফ জি। দেখো দুটি সামান্তরিক হয়ে গেল এ বি সি ডি আর এ ই এফ জি, যেখানে এটা সাধারণ কোণ এই সামান্তরিকেও রয়েছে, এই সামান্তরিকেও রয়েছে, আর এ বি বাহুর উপর অবস্থিত রয়েছে ই বিন্দু, এবং এই দুটি সামান্তরিকের ক্ষেত্রফল সমান তোমাকে বলে দিয়েছে, দ্যাট মিন্স এরিয়া অফ আমাদের এ বি সি ডি ইজ ইকুয়াল টু এরিয়া অফ এ ই এফ জি, এরিয়া অফ এ ই এফ জি, এটা তোমাকে গিভেন, তোমাকে বলে দিয়েছে কন্ডিশনটা। প্রমাণ কি করতে হবে দেখো, ডিই প্যারালাল টু এফসি, কোথায় ডিই ডিই, আচ্ছা মানে এটা জয়েন করতে হবে, তবে তো ডিই আমরা পাবো, কারণ এই বিন্দুটা তো ডি, যদি একটু নিচে ঠিক এখানটা করে দিই, এটা তো ডিই আর এটা এফসি, তো এই দুটি প্যারালাল আমাকে প্রমাণ করতে হবে, সমান্তরাল। তো কিভাবে করব, আগে কনসেপ্ট ক্লিয়ার করি, লেখার দিকে আমরা পড়ে যাব, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো দেখো দুটো লাইনকে প্যারালাল আমরা কিভাবে আমরা বলতে পারি, যদি আমরা অঙ্কনে ডিএফ আর ইসি যুক্ত করে নিই, যদি ডিএফ আর ইসি যদি অঙ্কনে আমরা যুক্ত করি, তো দেখো ডিইসিএফ, এই যে একটা চতুর্ভুজ পাচ্ছি, ডিইসিএফ, তো এটাকে যদি আমরা প্যারালোগ্রাম প্রমাণ করতে পারি, দ্যাট মিন্স সামান্তরিক প্রমাণ করতে পারি, তো সেখান থেকে আমি বলতে পারি কি বিপরীত বাহুগুলো সমান্তরাল। কারণ এটা দেখে তো মনে হচ্ছে না কি এটা একটা সামান্তরিক হবে, ঠিক, কারণ এটা সামান্তরিকের মতন তো এই চিত্রটা হচ্ছে না। তো এছাড়া তাহলে আমরা কিভাবে বলতে পারি কি এই দুটো লাইন প্যারালাল, একটা তো এই কন্ডিশন কি একটা এটাকে যদি আমরা একটা সামান্তরিক বলি, তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো বিপরীত বাহুগুলো সমান্তরাল। তো এটা যদি না, এখানে এই পসিবিলিটি যদি না থাকে, তাহলে আমরা আর কি বলতে পারি, আমরা আরেকটা জানি কি একই ভূমির উপর অবস্থিত দুটো ত্রিভুজ, একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে যদি অবস্থিত হয় দুটি ত্রিভুজ, যদি নাম দিই সাপোজ এবিসি আর ডিবিসি, তাহলে কি হয়, তাদের ক্ষেত্রফল সমান হয়, এটা আমরা জানি। আর এটাকে যদি উল্টো করে বলি কি দুটো ত্রিভুজ যারা একই ভূমির উপর অবস্থিত এবং যাদের ক্ষেত্রফল সমান, তারা অবশ্যই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। আমাদের সেই উপাদ্যটার উল্টো বলছি কি যদি দুটি ত্রিভুজ যাদের একই ভূমির উপর অবস্থিত এবং যাদের ক্ষেত্রফল সমান, তাহলে তারা অবশ্যই একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। এই কন্ডিশনটা আমরা এখানে লাগাবো, কারণ কি এখানে দেখো দুটো ত্রিভুজ কি হচ্ছে, একটা ডিইসি একটা ডিইএফ, একটা ডিইসি এই ত্রিভুজের কথা বলছি, একটা ডিইএফ এই ত্রিভুজের কথা বলছি। এই ত্রিভুজ দুটি একই ভূমি ডি এর উপর অবস্থিত, ঠিক, এবং এই ত্রিভুজ দুটির ক্ষেত্রফল যদি আমরা সমান দেখাতে পারি, তো সেখান থেকে আমরা বলতে পারবো, সে আমাদের উপাদ্যটা রিভার্স করে আমরা বলতে পারবো, তাহলে এটা অবশ্যই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত আছে। কনসেপ্টটাকে ক্লিয়ার করো, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু মানে এগুলো বুঝতেও পারবে না, আর শুধুমাত্র কি আমি এটার পর একটা স্টেপ বলে দিলাম তোমরা লিখে নিলে সেটা মনেও থাকবে না। কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে, ঠিক আছে, তারপর লেখাটা তখন দেখবে অটোমেটিক্যালি নিজেরা লিখে ফেলবে। কি বলতে চাইছি, কি দেখাতে চাইছি, সেটা আগে মাথায় ঢুকেছে, সেটা আগে বলো। তো আমরা দুটি ত্রিভুজ যে ডিইসি আর ডিইএফ, এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান দেখাবো। ক্ষেত্রফল সমান দেখালে কিন্তু আমাদের প্রমাণটা অলমোস্ট হয়ে গেল। তখন আমরা বলে দেবো কি এই দুটো ত্রিভুজ একই ভূমিতে অবস্থিত এবং এদের ক্ষেত্রফল সমান, অতএব এরা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে, দ্যাট মিন্স ডি আর এফসি এরা সমান্তরাল হবে, প্যারালাল হবে। তো দেখো এবার আমি একটা ক্লিয়ার করে এবার এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যে সমান সেটা এবার আমি দেখানোর চেষ্টা করছি। তো সেটা দেখানোর জন্য আমরা কিভাবে কি করতে পারি, দেখো প্রথমে এ বি সি ডি সামান্তরিকটা লক্ষ্য করো,
ABCD, ABCD যেটা তোমাকে বই দেওয়া আছে, এই ABCD সামান্তরিক আর এখানে DCE, এই ত্রিভুজটা দেখো, একটা ত্রিভুজ পাচ্ছে DCE। আমাকে কোন দুটো ত্রিভুজ দেখাতে হবে সমান সেটাকে একটু হাইলাইট করে দেখিয়ে দিই, তাহলে তোমরা কনফিউজড হবে না। একটা হচ্ছে আমাদের DEC, এই ত্রিভুজটার সঙ্গে সমান দেখাতে হবে DEF, এই ত্রিভুজটা DEF। ক্লিয়ার? কোন দুটো ত্রিভুজ সমান দেখাবো, ক্লিয়ার হয়েছে? তো দেখো তার মধ্যে এখানে দেখো আমি DEC একটা ত্রিভুজ পাচ্ছি, যেগুলো আমাকে সমান দেখাতে হবে তার মধ্যে একটা ত্রিভুজ। আর এই যে সামান্তরিক একই ভূমি DC, একই সমান্তরাল সরলরেখা যুগল DC আর AB এর মধ্যে অবস্থিত। দেখো উল্টো করে ফিগারটা আছে, তো তাতে কনফিউজ হওয়ার কিছু নেই। এরকম রয়েছে আর এখানে ত্রিভুজটা রয়েছে। মনে করো এই যে ত্রিভুজটা আর এই সামান্তরিকটা একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, তো এটা উল্টো দিক দিয়ে দেখাচ্ছি। এর ভূমিটা ওই দিকে রয়েছে, একই ভূমি DC এবং একই সমান্তরাল সরলরেখা যুগল DC ও AB এর মধ্যে অবস্থিত। তো এখান থেকে আমি বলতে পারি এই যে ত্রিভুজ আমাদের DCE, এটা হয়ে যাবে আমাদের কি হয়, যদি একটা সমান্তরাল একটা ত্রিভুজ একই ভূমি আর একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হয়, তার ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়ে যাবে। তো যার জন্য ত্রিভুজটা ইজ ইকুয়াল টু লিখছি হাফ সামান্তরিক ABCD। এবার এখানে আমি বলেছি যে এরিয়া, ত্রিভুজটা এর অর্ধেক, মানে কি ত্রিভুজের ক্ষেত্রফলটা এর অর্ধেক। তো ক্ষেত্রফল লেখার জন্য এরিয়াটা তোমরা লিখতেও পারো, বাট তোমার বইয়েতে কি করছে, এটাকে অ্যাভয়েড করছে, লিখছে না, যার জন্য আমি লিখিনি। ঠিক আছে, এটা মানে কি ক্ষেত্রফলটা এই সামান্তরিকের কি অর্ধেক। এটাকে আমি 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এখানে কারোর কোনো কনফিউশন হলো না, এটাকে মুছে দিলাম। ঠিক আছে, আমি এখনো কিন্তু কোয়েশ্চেনে কিছু লিখছি না, জাস্ট বোঝাচ্ছি, ভালো করে বুঝে নাও। তো এটা আমরা 1 নম্বর হয়ে গেল। এবার এই যে সামান্তরিকটা দিয়েছিল AEFG, ও সেটাকে অঙ্কন করছে AEFG। এর সঙ্গে দেখো আমাদের কোন ত্রিভুজটা আসছে, এই EF আর D, এটা যদি আমাদের জয়েন করে দিই, EF কোনখানে রয়েছে, EF তো জয়েন রয়েছে, D বিন্দুটা কোনখানে রয়েছে, এই জায়গাতে রয়েছে, এই দেখো EFD। এই ত্রিভুজটা আর এই সামান্তরিকটা সেম, একই ভূমি EF, একই সমান্তরাল সরলরেখা যুগল EF আর G এর মধ্যে অবস্থিত। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, দ্যাট মিনস ত্রিভুজ DEF ইজ ইকুয়াল টু হাফ আমাদের সামান্তরিক হয়ে যাবে AEFG। ক্লিয়ার? এটাকে 2 নম্বর নাম দিয়ে রেখে দিলাম। তাহলে যে ত্রিভুজ দুটো আমাদের সমান দেখানোর কথা ছিল, সেই ত্রিভুজ দুটোই কিন্তু এখানে আছে। দেখতে পাচ্ছ কি, একটা হচ্ছে DCE যেটা প্রথমটাই পেয়েছি, আর একটা হচ্ছে DEF যেটা দ্বিতীয়টাই পেয়েছি। এবার এই দুটো ত্রিভুজ সমান কিভাবে হবে, কারণ কি ABCD আর AEFG তো সমান। বইয়ের প্রথম লাইনটা পড়ো তো দেখি, সমান ক্ষেত্রফল বিশিষ্ট ABCD ও AEFG। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি কি, সমীকরণ 1 এবং 2 থেকে, সমীকরণ 1 এবং 2 থেকে আমরা কি পাবো, কি ত্রিভুজ DEC ইজ ইকুয়াল টু ত্রিভুজ DEF। ঠিক, DCE, এটা DCE লিখেছি, এটা DEC লিখেছি, দেখতে সুবিধা হবে বলে, ঠিক এভাবে বোঝাবে বলে একই, এটাও যা এটাও তা, এসব জায়গায় যেন কনফিউজ হবো না। ঠিক আছে, DEC আর DEF সমান। ক্লিয়ার হয়ে গেল? তাহলে লিখবে কিভাবে একটু আমি বলে দিচ্ছি, এবার তোমরা লিখে নেবে। ঠিক আছে, লেখার কাজটা আমি করছি না। তাহলে প্রথম থেকে প্রদত্ত লিখে নিলে, আমাদের কি প্রমাণ করতে হবে লিখে নিলে, তারপর অঙ্কনে আমি কি করেছিলাম, জাস্ট অঙ্কনে আমরা কি করেছিলাম, অঙ্কনে এই DF আর EC কে যুক্ত করেছিলাম, আর কিছু করিনি। তো তারপর আমরা কি করলাম, কি সবার প্রথমে আমরা কি বললাম, কি এটা আমাদের দেওয়া আছে সেটা লিখে নিলাম। তারপর এভাবে লিখবে কি, ত্রিভুজ আমাদের এই যে DCE আর সামান্তরিক ABCD, এই যে কথাটা, এটা বলবে কি একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, তাহলে এটা ক্ষেত্রফল হচ্ছে সামান্তরিকটার অর্ধেক। তারপর লিখবে আবার AEFG সামান্তরিক আর EFD, এই ত্রিভুজটি একই ভূমি EF একই সমান্তরাল সরলরেখা যুগল EF আর G এর মধ্যে অবস্থিত, তাহলে এর ক্ষেত্রফলটা এর অর্ধেক হয়ে গেল। এবার সমীকরণ 1 এবং 2 থেকে এই দুটো লিখে নিলে, তারপর আরেকটু লিখতে হবে, এখানে আমাদের কমপ্লিট হলো না। এবার লিখবে ত্রিভুজ DEC এবং ত্রিভুজ DEF একই ভূমি কি DE এর উপর অবস্থিত এবং এদের
ক্ষেত্রফল সমান। অতএব আমরা কি বলতে পারি, অতএব এরা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। তো অতএব এরা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। অতএব যেটা আমাদের প্রমাণ করা সেটা হয়ে গেল কি, অতএব ডিই প্যারালাল টু এফসি। এটা দেখা যাচ্ছিল ডিই প্যারালাল টু এফসি। ক্লিয়ার? বোঝা গেল কিভাবে করলাম? চলো নেক্সট 17 দাগের কোয়েশ্চেনে যাচ্ছি। অসুবিধা হলে একটু ব্যাক করো, ব্যাক করে আরেকবার দেখে নাও, ঠিক আছে? এগুলো একটু লিখে করবে, এই কোয়েশ্চেন গুলো একটু লিখে করবে আর ভালোভাবে সুন্দরভাবে লিখে নেবে, ঠিক আছে? আমি জাস্ট বুঝিয়ে দিলাম, আমি কিন্তু একটা লাইনও ভালোভাবে লিখিনি। এরকম ভাবে যেন পরীক্ষার খাতায় করি এসো না, সুন্দরভাবে লিখে নেবে। দেখো আমি 17 দাগের কোয়েশ্চেন বলছি। এবিসিডি একটি সামান্তরিক, এবিসি একটি চতুর্ভুজ। ঠিক আছে, প্রথমে একটা এবিসিডি একটা সামান্তরিক করি। এ এখান থেকে মনে করো নাম দিই, এ বি সি ডি একটা সামান্তরিক, আর কি এ বি সি ই একটা চতুর্ভুজ। তো এ বি সি ই, তো মনে করো এখানে কোথাও একটা পয়েন্ট আছে ই, তো এটাকে আমাকে যুক্ত করতে হবে। এ বি সি ই একটা সামান্তরিক আর এটা চতুর্ভুজ, ঠিক? তো এবার কি বলছে, এসি কর্ণ এবিসি চতুর্ভুজ আকারের ক্ষেত্রটিকে সমান দুটি অংশে ভাগ করে দিল। এই যে এসি কর্ণটা, সেটা এই যে চতুর্ভুজটাকে হচ্ছে সমান দুটি ভাগে ভাগ করে দিল। দ্যাট মিনস এই চতুর্ভুজের উপরের দিকে ত্রিভুজটা কি এসিই, মানে ত্রিভুজ এসিই, এটা সমান বলছে এবিসি এর সাথে, ত্রিভুজ এবিসি এর সাথে, ঠিক? বইয়ের কথাটার মানে এটা, এই যে চতুর্ভুজটাকে এসি কর্ণটা সমান দুভাগে ভাগ করে দিল, মানে এই দিকের ত্রিভুজটা আর এই দিকের ত্রিভুজটা সমান। প্রমাণ কি করতে হবে, এসি প্যারালাল টু ডিই। কোথায় এসি? এসি, আচ্ছা তাহলে ডিটা আমাকে যুক্ত করতে হবে, ডিই আর এসি প্যারালাল। তো এখানে আমরা সেম কন্ডিশন লাগাবো আগের মতন। তো এখানে মধ্যে কোন দুটো ত্রিভুজ হচ্ছে আমরা একবার দেখি। একটা ত্রিভুজ এসিডি, একটা ত্রিভুজ এসিই, একটা ত্রিভুজ এসিডি দেখাচ্ছে একটু ডটেড লাইন দিয়ে দেখো, একটা ত্রিভুজ এটা এসিডি আর একটা এসিই, এই যে ত্রিভুজটা এসিই। তো এই দুটো ত্রিভুজ যদি একই ভূমির উপর অবস্থিত, দেখতেই পাচ্ছি এসি এর উপর অবস্থিত, যদি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়ে যায় তাহলে রিভার্সলি, উপাদ্যের রিভার্সলি আমরা বলতে পারবো কি, তাহলে এরা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। তো এখানেও আমাকে সেম এই দুটো ত্রিভুজ সমান এটা দেখাতে হবে। তো এটা ভেরি ইজি, কেন বলতো, দু লাইনে প্রমাণ হবে। তো প্রথমে প্রদত্ত মানে এই তোমাদের অঙ্কনে হ্যানা ত্যানা যা যা সব লিখে নিলে এবার প্রমাণে আমাদের কিভাবে লিখবে, প্রমাণে এটা প্রথমে লিখবে কি, প্রদত্ত কি দেওয়া আছে, এ সিই দেওয়া আছে, কি দেওয়া আছে কি, ত্রিভুজ এ সিই ইজ ইকুয়াল টু ত্রিভুজ এ বি সি। আবার সামান্তরিক এ বি সি ডি এর এসি কর্ণ, ঠিক? এই এ বি সি ডি সামান্তরিকেরও তো এসি কর্ণ, তাহলে এসি কর্ণ সামান্তরিকটিকে দুটি সমান ত্রিভুজে ভাগ করে দেবে। তাহলে অতএব আমরা লিখতে পারি এ সি ডি, ত্রিভুজ এ সি ডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি, ঠিক? এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে দেখো কি পাচ্ছ, এই যে এবিসিটার সঙ্গে ত্রিভুজ এবিসি এর সঙ্গে এসিও সমান, এসিইও সমান, আবার ত্রিভুজ এবিসি এর সঙ্গে এসিডিও সমান। দ্যাট মিনস সমীকরণ 1 এবং 2 থেকে কি পাবো, এটা সমান, এটা মানে কি এসিই মানে এই ত্রিভুজটা, আর এসিডি মানে এই ত্রিভুজটা, যে দুটো ত্রিভুজ আমাদের চাই সেই দুটো ত্রিভুজই এটা। তা কত ইজি দেখো, তাহলে কি লিখবো, সমীকরণ 1 এবং 2 থেকে পাই ত্রিভুজ এসিই ইজ ইকুয়াল টু ত্রিভুজ এসিডি। জাস্ট প্রমাণ হয়ে গেল। আর একটু লিখতে হবে, এখানে ছেড়ে চলে গেলে হবে না, কি লিখতে হবে কি, অতএব ত্রিভুজ এসিই এবং ত্রিভুজ এসিডি একই ভূমি এসি এর উপর অবস্থিত এবং এদের ক্ষেত্রফল সমান, অতএব এরা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে। অতএব ডিই প্যারালাল টু এসি। ক্লিয়ার? লিখে নেবে। চলো আমি চলে যাচ্ছি 18 দাগের কোয়েশ্চেনে। এটা মুছে দিলাম, কেমন সেম কনসেপ্টে করলাম আমরা 16 দাগের আর 17 দাগের দুটি কোয়েশ্চেন। 18 দাগের কোয়েশ্চেন এবার কিভাবে করতে হবে দেখি। এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি।
তো এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করি, এ বি সি, বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তো যদি এডিটাকে যুক্ত করে দাও, দ্যাট মিনস এডি মধ্যমা, দ্যাট মিনস এই দুটো ত্রিভুজ সমান। বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এখান থেকে আমি কি পেয়ে গেলাম, কি এডি মধ্যমা আর এই দুটো ত্রিভুজ মানে ত্রিভুজ এ বি ডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এসিডি, এটা সমান এখান থেকে আমরা জেনে গেলাম। আচ্ছা, কোয়েশ্চেনটাকে কমপ্লিট করি। পি এবং কিউ যথাক্রমে বিসি ও বি এ বাহুর উপর এমন ভাবে অবস্থিত যে দুটি বিন্দু আছে পি কিউ, একটা বিসি এর উপর একটা বি এর উপর অবস্থিত। তো এখানে মনে করো একটা বিন্দু পি হলো, ঠিক, আর এখানে একটা বিন্দু আমাদের মনে করো কিউ হলো। তো এমন ভাবে অবস্থিত যে ত্রিভুজ বিপি কিউ, ত্রিভুজ বিপি কিউ আছে, মানে জয়েন করতে হবে তবে বিপি কিউ পাবো। এই যে ত্রিভুজ বিপি কিউ সেটা ত্রিভুজ এবিসি এর অর্ধেক, এটাও বলে দিচ্ছে কি ত্রিভুজ বিপি কিউটা, ত্রিভুজ বিপি কিউটা অর্ধেক হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি, পুরো ত্রিভুজটার অর্ধেক। ঠিক আছে, প্রমাণ কি করতে হবে, ডি কিউ প্যারালাল টু পি এ। ডি কিউ কোথায়, তো এই তো আমাদের ডি কিউ আর এই আমাদের পি এ, মানে জয়েন করতে হবে। ডি কিউ আর পি এ এরা প্যারালাল প্রমাণ করতে হবে। ক্লিয়ার, কি করতে হবে প্রমাণ, সেখানে কোনো কনফিউশন নেই। এই দুটো কন্ডিশন বলে দিয়েছে, এই দুটো প্যারালাল প্রমাণ করতে হবে। তো আমরা সেম কনসেপ্ট ইউজ করবো 16-17 দাগের কোয়েশ্চেনের মতন। তো দেখো এখানে যদি দেখি একই ভূমি ডি কিউ এর উপর অবস্থিত একটা এদিকের ত্রিভুজ, আমি ত্রিভুজটাকে দেখাচ্ছি। একটা এই ত্রিভুজটা মানে কি, ত্রিভুজের নাম কি, ত্রিভুজের নাম হচ্ছে আমাদের এখানে লিখি ডি কিউ এ, ডি কিউ এ। আর একটা এদিকে ত্রিভুজ ডি কিউ পি, এই ত্রিভুজটা ত্রিভুজ ডি কিউ পি। এই দুটো ত্রিভুজ একই ভূমি ডি কিউ এর উপর অবস্থিত, কোনো অসুবিধা নেই তাতে। যদি এদের ক্ষেত্রফল সমান দেখিয়ে দিতে পারি তাহলে বলতে পারবো কি এরা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। দেখো সেম কনসেপ্ট। তো তাহলে সেখান থেকে বলতে পারবো ডি কিউ আর পি এ প্যারালাল। তো এদের ক্ষেত্রফল সমান কিভাবে দেখাবো, বা সেটাই হচ্ছে আমাদের কাজ। তো দেখো এবার প্রমাণ কিভাবে করবে, কি আমাদের এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, ত্রিভুজ দুটি সমান প্রমাণ করার জন্য কন্ডিশন আমাদের এই দুটি দেওয়া আছে। কি এবিডি সঙ্গে এসিডি সমান, মধ্যবিন্দু যেহেতু হয়েছে, আর বলছে বিপি কিউটা ত্রিভুজ এবিসি এর অর্ধেক। এবার ত্রিভুজ এবিসি এর অর্ধেক মানে কি, এই ত্রিভুজ এবিসি এর অর্ধেক এবিডিও হতে পারে, এডিসিও হতে পারে, এই যে এবিডিও হতে পারে, এসিডিও হতে পারে, কারণ এটা তো মধ্যমা, মানে দুটো সমান ত্রিভুজে ভাগ করেছে। তাহলে এবিসি এর অর্ধেক এদিকটাও লিখতে পারো, এদিকটাও লিখতে পারো। আমি এখানে হাফ এবিসি ইজ ইকুয়াল টু কোন দিকটা লিখবো, কোন দিকটা লিখলে আমার সুবিধা হবে, এই যে এবিডি লিখলে সুবিধা হবে না এডিসি লিখলে সুবিধা হবে। তো কমন সেন্স কি বলছে, আমাদের যে কাজগুলো ত্রিভুজগুলো সব আছে সব এইদিকে আছে, তো এর জায়গায় আমি এই এবিডি এটা লিখে দিচ্ছি কি ত্রিভুজ এবিডি, কোনো কনফিউশন নেই। আচ্ছা, প্রথমে তো প্রদত্ত চাচা লেখা লিখে নিলে প্রদত্ত প্রমাণ করতে হবে, অঙ্কনে যা যা যুক্ত করলাম লিখে দিলে। এবার মেন প্রমাণে আমাদের এখান থেকে শুরু করবে কি ত্রিভুজ বিপি কিউ ইজ ইকুয়াল টু হাফ এবিসি দেওয়া আছে, অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু ত্রিভুজ এবিডি। কেন কি ব্র্যাকেটের রিজন লিখে দেবে কি, কারণ কি এবিডি ইজ ইকুয়াল টু এসিডি। ঠিক, তো এবার দেখো এখানে ত্রিভুজ বিপি কিউ ইজ ইকুয়াল টু আমি বলে দিলাম ত্রিভুজ এবিডি। এবার ত্রিভুজ বিপি কিউটাকে আমি ভেঙে দেবো, এই যে বিপি কিউ, দেখো আমি ত্রিভুজটা দিকে দেখাচ্ছি, বিপি কিউ এটাকে আমি ভেঙে দিচ্ছি। দেখো এখানে একটা বিন্দু আছে ডি, তো আমি এই দুটো ত্রিভুজ এটাকে ভেঙে লিখতে পারি কি একটা বিডি কিউ, আমি লিখতে পারি ত্রিভুজ বিডি কিউ প্লাস ত্রিভুজ ডিপি কিউ। কারণ কোনো অসুবিধা নেই, কারণ কোনো অসুবিধা আছে লিখতে পারি। আবার এই যে এবিডি এই দিকটা এবিডি এটাকেও আমি ভেঙে লিখবো, আগে এটাকে আমি দেখাই এখানে এ বি ডি। তো এটা কিভাবে, এখানে দেখো এখানে একটা কিউ বিন্দু আছে, এটা ডি এর সঙ্গে যুক্ত আছে, তো এটাকেও আমি এটা ভেঙে লিখতে পারি কি বিডি কিউ, এটাকে আমি লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু কি ত্রিভুজ বিডি কিউ প্লাস এটা কি নাম আছে এ আছে এডি কিউ, এ ডি কিউ। ঠিক, দুটো ত্রিভুজ আমি ভেঙে দিলাম। ক্লিয়ার হলো, কিচ্ছু বললাম না, ত্রিভুজটাকে দেখবে যে দুটো ত্রিভুজ মিলে ত্রিভুজটা হচ্ছে সেটাকে আমরা ভেঙে দিলাম। বিডি কিউ সেম আছে, বোথ সাইড কেটে গেল। তাহলে এখান থেকে দেখো কি পেয়ে গেলাম ত্রিভুজ ডিপি কিউ ইজ ইকুয়াল টু ত্রিভুজ এডি কিউ। এই দুটো ত্রিভুজ কি আমাকে সমান দেখানো ছিল, দেখো তো ডিপি কিউ, হ্যাঁ একটা তো ঠিক আছে,
আর ADQ, আরে পেয়ে গেলাম আমরা, জাস্ট আর কিছু নেই। দেখো DPQ মানে কি, DPQ মানে এই ত্রিভুজটা, আর ADQ মানে কি, ADQ মানে এইদিকে ত্রিভুজটা, আর তো পরে কিছু নেই, হয়ে গেল। তাহলে অতএব সেম লেখা লিখে দেবে কি এই ত্রিভুজ DPQ আর ত্রিভুজ ADQ আমাদের একই ভূমি DQ এর উপর অবস্থিত এবং এদের ক্ষেত্রফল সমান, অতএব এরা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে, অতএব DQ প্যারালাল টু AP। ক্লিয়ার? সেম কনসেপ্টের তিনটি কোয়েশ্চেন হয়ে গেল। চলে যাচ্ছি 19 দাগের কোয়েশ্চেন, এটা মুছে দিলাম, কনফিউশন নেই, ঠিক আছে? কোনো কনফিউশন রাখবে না, অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? আর অন্য যে কোনো চ্যাপ্টারের প্রয়োজন হলে তোমরা চ্যানেলে ভিজিট করে সবসময় প্লেলিস্ট চেক করে নেবে, দেখো সমস্ত চ্যাপ্টার তোমাদের ওখানে পেয়ে যাবে। অলমোস্ট সবই চ্যাপ্টার হয়ে গেছে, কিছু 2-3টে চ্যাপ্টার ছাড়া তোমাদের অলমোস্ট সব চ্যাপ্টার কমপ্লিট করা আছে, ঠিক আছে? তো যে কোনো চ্যাপ্টার ভিডিও তোমরা ওখানে পেয়ে যাবে। তো দেখো এবার আমি চলে যাচ্ছি 19 দাগের কোয়েশ্চেনে। কোয়েশ্চেন কি বলছে, ABCD সামান্তরিক আছে, ABBCCDDA বাহুর মধ্যবিন্দু অনেক কিছু বলে দিয়েছে, এত কিছু আমি দেখবো না, আমি আগে ABCD সামান্তরিক আঁকবো, এত দেখা যাবে না। ABCD সামান্তরিক। এবার কি বলছে, ABBCCDDA, ABBCCDDA চারটি বাহুর কথা বলেছে, তাদের মধ্যবিন্দু বলছে EFGH, এর মধ্যবিন্দু E, এর মধ্যবিন্দু F, এর মধ্যবিন্দু G, আর এর মধ্যবিন্দু H। তো কি করতে হবে, প্রমাণ করতে হবে EFGH একটি সামান্তরিক, EFGH একটি সামান্তরিক। এই যে EFGH এটা একটা সামান্তরিক, এটা আবার প্রমাণ করার কি আছে, লিখে দেবে কি স্যার আপনি তো, ম্যাম আপনি তো দেখেই বুঝতে পারছেন এটা সামান্তরিক, বেকার আমাকে দেওয়ার প্রমাণ করানোর কি আছে? তো এটা তো আপনি দেখতেই পাচ্ছেন, এটা লিখে দিলেও নাম্বার পেয়ে যাবে, না নাম্বার পাবেন। চলো দেখি প্রমাণ করে নি। তো EFGH সামান্তরিক কিভাবে প্রমাণ করতে পারি, কিভাবে প্রমাণ করতে পারি? সামান্তরিক প্রমাণ করার কন্ডিশন আমরা জানি যে একটা ফিগারকে সামান্তরিক তখনই বলতে পারবো যখন বিপরীত যে বাহুগুলো রয়েছে সেগুলো সমান্তরাল। কি বিক্রি করতে এসেছে, কুড়া বেচতে বলছে, আচ্ছা আচ্ছা, মানে লোহা ভাঙা, টিন ভাঙা, ওই যা সমস্ত কিছু আছে বলছে বিক্রি করে দাও। তো আমাদের তো এই মুহূর্তে কিছু নেই, আমরা কোয়েশ্চেন করবো, তো দেখি উনি চলে যান, একটু আওয়াজ হলে একটু অসুবিধা হয়। চলো চলে গেছেন, ঠিক আছে। তো দেখি সামান্তরিক প্রমাণ করতে হবে, তার মানে কি আমাদের সামান্তরিক প্রমাণ করতে হবে, যে কোনো ফিগারকে সামান্তরিক আমরা তখনই বলতে পারি, কন্ডিশনে উত্তর ইয়াদ রাখবে কি, যদি আমরা বলতে পারি কি বিপরীত বাহুগুলো সমান্তরাল, মানে AD প্যারালাল টু BC আর AB প্যারালাল টু DC, AB প্যারালাল টু DC, এটা দেখালে আমি বলতে পারবো কি এটা একটা সামান্তরিক। অথবা তুমি দুটো সাইড প্যারালাল দেখাতে পারছো না, কোনো ব্যাপার নেই, তুমি যদি দেখিয়ে দাও কি AD প্যারালাল টু BC আর AD ইজ ইকুয়াল টু BC, তাহলে বলতে পারবে এটা সামান্তরিক। দুটো কন্ডিশন, হয় অপোজিট সাইড দুটোকে প্যারালাল দেখাও, তুমি সমান দেখাতে পারছো না, জাস্ট প্যারালাল দেখিয়ে দিলে, তাতেও বলতে পারো এটা সামান্তরিক। অথবা যে কোনো একটা সাইডকে সমান এবং সমান্তরাল দেখাও, এটির সঙ্গে বেশি সমান এবং সমান্তরাল, তাহলেও বলতে পারবে এটা একটা সামান্তরিক। ঠিক, তো আমি এখানে এই কন্ডিশনটা দেখাবো, সমান এবং সমান্তরাল, যে কোনো একটা বাহুকে, মনে করো এই বাহুটা আমি দেখাবো EG আর EH আর FG, এরা সমান এবং সমান্তরাল, তো সেখান থেকে বলে দিতে পারবো কি এই ফিগারটা একটা সামান্তরিক, দ্যাট মিন্স প্যারালালোগ্রাম। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দেখাবো কিভাবে, দেখানোর জন্য অঙ্কনে BD কে যুক্ত করে দেবো, BD কে যুক্ত করে দিলাম, খুব ভালো। তারও আগে আর একটা জিনিস ক্লিয়ার করতে হবে, এটা তোমরা জানো, তাও আমি বলছি আর একবার, যে কোনো ত্রিভুজ ABC এর মধ্যবিন্দু দিয়ে, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা, পড়ে শেষো আগে, মনে করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু, মনে করো AB এর মধ্যবিন্দু E আর AC এর মধ্যবিন্দু F, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয় এবং তৃতীয় বাহুর অর্ধেক হয়, দ্যাট মিন্স EF প্যারালাল টু BC আর EF ইজ ইকুয়াল টু হাফ BC, তৃতীয় বাহুর অর্ধেক হয়, তৃতীয় বাহুর সঙ্গে প্যারালাল হয়, তো সেটাই আমরা এখানে ইউজ করব, আর কিছুই নয়। তো দেখো এখানে ABD ত্রিভুজটাকে লক্ষ্য করছো, যে অর্ধেকটা নিচ্ছি ABD, তো এই ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু E, AD বাহুর মধ্যবিন্দু H, তাহলে একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা মানে কি EH তৃতীয় বাহুর সঙ্গে প্যারালাল হবে এবং তৃতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে লিখবে কিভাবে, কি ত্রিভুজ ABD এর
এবি বাহুর মধ্যবিন্দু ই এবং এডি বাহুর মধ্যবিন্দু এইচ, অতএব ই এইচ প্যারালাল টু বিডি এবং ই এইচ ইজ ইকুয়াল টু হাফ বিডি। এক নম্বর নাম দিলাম। এবিডি ত্রিভুজে ত্রিভুজ এবিডি এর এবি বাহুর মধ্যবিন্দু ই এবং এডি বাহুর মধ্যবিন্দু এইচ যদি হয়, তাহলে আমরা লিখতে পারি ই এইচ প্যারালাল টু বিডি, এইচ ইজ ইকুয়াল টু হাফ বিডি। কোনো কনফিউশন আছে? কনফিউশন নেই। ভেরি গুড। এবার নেক্সট সিমিলারলি আবার লিখবো ত্রিভুজ বিসিডি এর। তোমরা নিচে লেখো, আমি এখানে কারেকশন করে লিখে দিচ্ছি, মানে এটাকে মুছে। তোমরা এই স্টেপটা আবার নিচে লিখবে কি ত্রিভুজ বিসিডি এর বিসি বাহুর মধ্যবিন্দু এফ এবং ডিসি বাহুর মধ্যবিন্দু জি, ঠিক? ত্রিভুজ বিসিডি এর বিসি বাহুর মধ্যবিন্দু এফ, ডিসি বাহুর মধ্যবিন্দু জি, অতএব এফ জি প্যারালাল টু বিডি, এফ জি ইজ ইকুয়াল টু হাফ বিডি। তাহলে কি লিখবো? এফ জি প্যারালাল টু বিডি এবং এফ জি ইজ ইকুয়াল টু হাফ বিডি। এটাকে 2 নম্বর নাম দিলাম। কি কি পেলাম দেখো, প্রথম থেকে পেলাম আমরা কি ই এইচ সেটা প্যারালাল টু বিডি এবং ই এইচ সেটা ইজ ইকুয়াল টু হাফ বিডি, এটা প্রথম থেকে পেয়েছিলাম। সেকেন্ড থেকে কি পেলাম? এফ জি সেটা প্যারালাল টু বিডি, আবার এফ জি সেটা ইজ ইকুয়াল টু হাফ বিডি। তাহলে দেখো ইএইচ এর সঙ্গে বিডি প্যারালাল, ইএইচ এর সঙ্গে বিডি প্যারালাল, আবার এফ জি এর সঙ্গেও বিডি প্যারালাল, দ্যাট মিন্স ইএইচ এর সঙ্গে এফ জি প্যারালাল। তাহলে সমীকরণ এভাবে লিখবে, সমীকরণ 1 এবং 2 থেকে পাই কি ই এইচ প্যারালাল টু এফ জি, ই এইচ প্যারালাল টু এফ জি, আবার ইএইচ এর এটা হাফ বিডি এর সাথে সমান, আবার এফ জিও হাফ বিডি এর সাথে সমান, দ্যাট মিন্স ইএইচ ইজ ইকুয়াল টু এফ জি। তাহলে আমরা সমীকরণ 1 এবং 2 থেকে কি পেয়ে গেলাম? ইএইচ প্যারালাল টু এফ জি এবং ইএইচ ইজ ইকুয়াল টু এফ জি। তাহলে এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল বলে দিলাম। তাহলে অতএব আমাদের ই এফ জি এইচ একটি সামান্তরিক, অতএব ই এফ জি এইচ একটি সামান্তরিক। দেখ প্রবলেম আছে কি বলো? বুঝতে পেরেছো? ভালোভাবে লিখে দিলে ফার্স্ট পার্ট হয়ে গেল। এর বোধহয় আরেকটি পার্ট রয়েছে। হ্যাঁ, কি ই এফ জি এইচ সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। মানে এই যে ছোট সামান্তরিকটা সেটা বড় সামান্তরিকের অর্ধেক। সেটা কিভাবে প্রমাণ করবো? তার জন্য তো প্রথম কাজ হচ্ছে আমাকে এটা মুছতে হবে। এটা মুছতে হবে, এটা মুছে দিলাম। তো এবার দেখো কিভাবে করব। তার জন্য একটু অঙ্কন করবে, ইজিটাকে যুক্ত করবে। অঙ্কনে কি করবে? ইজিটাকে যুক্ত করবে। ইজিটাকে যুক্ত করাতে নিচে একটা আমরা সামান্তরিক পাবো, উপরে একটা সামান্তরিক পাবো। তো সামান্তরিক ই বি সি জি এবং ত্রিভুজ ইজিএফ একই ভূমি ইজি। এই দেখ অসুবিধা হচ্ছে, এটা বলছে এই যে ই জি এফ বি সি, এই সামান্তরিকটা আর এই ত্রিভুজটা একই ভূমি ইজি, একই সমান্তরাল সরলরেখা যুগল ইজি আর বিসি এর মধ্যে অবস্থিত। তো সেটাই দেখছি সামান্তরিক ইবিসিজি এবং ত্রিভুজ ইজিএফ একই ভূমি ইজি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল কি ইজি এবং বিসি এর মধ্যে অবস্থিত। তো আমরা উপাদ্য করেছিলাম, যদি একটা সামান্তরিকের একটা ত্রিভুজ এরকম কন্ডিশনে থাকে তখন কি হয়? ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। তাহলে ত্রিভুজ এরিয়া অফ ত্রিভুজ, এখানে তোমাদের বই এরিয়া লিখছে না, তো লেখার দরকার নেই, জাস্ট ত্রিভুজ ই জি এফ এটা অর্ধেক হয়ে যাবে সামান্তরিক। কি সামান্তরিকের নাম দিয়েছি? ই বি সি জি।
EBCG, EBCG, এটাকে 1 নম্বর নাম দিয়ে রেখে দাও। ঠিক ক্লিয়ার হলো? তাহলে 1 নম্বর বোধহয় আগে আমরা নাম দিয়ে দিয়েছি না 1 2, তো এটা 1 2 আর যেখানে যদি 1 2 নাম দেওয়া হয়ে থাকে তাহলে এখানে 3 দাও। তাহলে এই যে ত্রিভুজটা এটা এই সামান্তরিকটা অর্ধেক। আবার সিমিলারলি যদি উপরের পার্টটা নাও তো উপরের পার্টেও লিখতে পারবে AEGD, আর ত্রিভুজ EGH, এই পার্টটা বলছি, এই ত্রিভুজের কথাটা বলছি, EGH, A আর D, এই যে সামান্তরিকটা আর EGH, এই ত্রিভুজটা একই ভূমি EG, একই সমান্তরাল সরলরেখা যুগল EG আর AD এর মধ্যে অবস্থিত। তাহলে সেম হয়ে যাবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই সামান্তরিকটার ক্ষেত্রফলের অর্ধেক। তো সেটা লিখে নেবে, আমি আর লিখছি না। তো সেখান থেকে আমরা পাবো কি, ত্রিভুজ EGH হয়ে যাবে হাফ সামান্তরিক AEGD, AEGD, এটাকে 4 নম্বর নাম দিলাম। এবার আমি কি করবো, 3 নম্বর আর 4 নম্বর সমীকরণকে যুক্ত করে দেবো। সমীকরণ 3 এবং 4 কে যোগ করে দেয়। কেন যোগ করবো দেখো, যোগ করলেই তোমরা বুঝতে পেরে যাবে। ত্রিভুজ, তাহলে এখানে কি রয়েছে, 3 নম্বর কি রয়েছে, ত্রিভুজ EGF লিখি, ত্রিভুজ EGF প্লাস ত্রিভুজ EGH ইজ ইকুয়াল টু, এদিকে সামান্তরিকে কি রয়েছে, হাফটা কমন নিয়ে নি, সামান্তরিক রয়েছে EBCG, EBCG প্লাস এখানে রয়েছে AEGD। দেখো আমি হাফটা কমন নিয়ে নিয়েছি। তো এখানে কি পেয়ে গেলাম, তাহলে দেখো EGF, EGF আর EGH, মানে এই সামান্তরিকটা পেয়ে যাচ্ছি, সামান্তরিক EFGH, EFGH, এটা ইজ ইকুয়াল টু দেখো EBCG আর AEGD, মানে এই দুটো অর্ধেক সামান্তরিক মিলে কি পুরো সামান্তরিকটা হয়ে যাচ্ছে। দেখো আবার লোহা ভাঙা টিন ভাঙা, কি জ্বালা বলতো। তো এখানে কি হবে, ABCD, শান্তিতে একটু ভিডিও করতে দিচ্ছে না, যার জন্য আমি একদম আর্লি মর্নিং উঠি, একদম সকালবেলায় 5:30, 5টা, 6টার সময় উঠে ভিডিও রেকর্ড করি, যাতে কোনো প্রবলেম না হয়, কোনো সাউন্ড না হয়, বাইরে থেকে কোনো ডিস্টারবেন্স না আসে। তাতেও লোহা ভাঙা টিন ভাঙা, কি করবো বলো, আর কিছু করার নেই আমার। তো দেখো এখানে আমি যেটা প্রমাণ করার ছিল সেটা প্রমাণ হয়ে গেল কি, এই যে সামান্তরিকটা ছোট সামান্তরিকটা বড় সামান্তরিকের অর্ধেক। ক্লিয়ার? এটাই প্রমাণ করার ছিল, কোনো কনফিউশন রইল না। একবার রিপিট করতে হবে কিভাবে করলাম। প্রথম পার্টটা কিভাবে করলাম, প্রথম পার্টটা যেখানে আমাদের প্রমাণ করার ছিল কি EFGH একটা সামান্তরিক, সেটা এইভাবে করলাম। এই যে ত্রিভুজটা অর্ধেক ত্রিভুজটা ABD, AB বাহুর মধ্যবিন্দু E, AD বাহুর মধ্যবিন্দু H, তো EH এর সঙ্গে BD প্যারালাল এবং তার অর্ধেক। সিমিলারলি নিচের ত্রিভুজটা নিলাম, সেম কন্ডিশন লাগালাম। তো সেখান থেকে আমি প্রমাণ করে দিলাম কি EH আর FG সমান এবং সমান্তরাল। তো সেখান থেকে বলে দিলাম কি এটা একটা সামান্তরিক। ক্লিয়ার? নেক্সট পার্ট যেটা আমি সেকেন্ড পার্টটা কিভাবে প্রমাণ করলাম, তার জন্য একটা অঙ্কন করলাম, EG কে যুক্ত করলাম, যুক্ত করে এদিকে একটা সামান্তরিক ওদিকে একটা, দুটো সামান্তরিক হয়ে গেল। দুটো সামান্তরিক যে দুটো ত্রিভুজ, সেই কন্ডিশনটা দেখলাম কি এই ত্রিভুজ সামান্তরিক একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, তো এই ক্ষেত্রফলের অর্ধেক হবে। সিমিলারলি উপরে করলাম, দুটো সমীকরণকে যোগ করে দিলাম, পেয়ে গেলাম। আরেকটি কোয়েশ্চেন করবো, কোয়েশ্চেন নাম্বার 20। EBCD একটি ট্রাপিজিয়াম, তো একটা ট্রাপিজিয়াম অঙ্কন করি। এই মনে করো আমাদের একটা ট্রাপিজিয়াম ABCD, কি বলে দিয়েছে, AB প্যারালাল টু DC। হ্যাঁ, আমাদের AB প্যারালাল টু DC হয়েছে, কারণ নামগুলো এমন ভাবে দিতে হবে যেন AB আর DC টা এদিকে না হয়ে যায়, কারণ এই সাইড গুলো প্যারালাল হয় না, ট্রাপিজিয়ামের এই সাইড গুলো প্যারালাল হয়। তেমন ভাবে নাম দিলাম যেন AB আর CD ঠিক এইদিকেই পড়ে। ক্লিয়ার? এই জিনিসটা মাথায় রাখবে। BC বাহুর মধ্যবিন্দু E, BC বাহুর মধ্যবিন্দু এখানে E, ঠিক আছে। তো প্রমাণ কি করতে হবে, এই যে AED যে ত্রিভুজটা এখানে হচ্ছে, এই যে AED ত্রিভুজটা স্কেল দিয়ে করবে, ঠিক আছে, হাত দিয়ে করলে তো কোথা থেকে যে কোথায় চলে যায়। AED এই যে ত্রিভুজটা, সেটা এই যে পুরো আমাদের ট্রাপিজিয়াম তার অর্ধেক। প্রমাণ কি করতে হবে সেটা ক্লিয়ার হয়ে গেছে। এই যে ত্রিভুজটা যদি একটু হাইলাইট করে ভালো করে একটু দেখাই, এই দেখো এই যে ত্রিভুজটা, এটা এই ট্রাপিজিয়ামের অর্ধেক প্রমাণ করতে হবে। তো দেখো এই ত্রিভুজটা মানে কি, আগে কিভাবে প্রমাণ করবো কনসেপ্ট আমরা ক্লিয়ার করি। এই যে আমাদের ত্রিভুজটা কি নাম বলছে, AED। তো AED মানে আমরা লিখতে পারি এই যে পুরো ট্রাপিজিয়ামটা থেকে যদি এই নিচের ত্রিভুজটা আর এই উপরের ত্রিভুজটা মাইনাস করে দিই, তাহলে এই ত্রিভুজটা পড়ে থাকবে। দেখাচ্ছি, চিন্তা করিবেন না। এই দেখো
এই আমাদের ট্রাপিজিয়ামটা থেকে যদি নিচের ত্রিভুজটা আর উপরের ত্রিভুজটা মাইনাস করে দিই তাহলে এটা পড়ে থাকবে। তো আমি লিখতে পারি কি এইডি মানে কি এই পুরো ট্রাপিজিয়াম থেকে এই দুটো ত্রিভুজ যোগফলকে মাইনাস করে দিই, তাহলে সেটা লিখছি কি ট্রাপিজিয়াম ABCD মাইনাস করে দিচ্ছি এই দুটো ত্রিভুজকে যোগ করে, দ্যাট মিনস ত্রিভুজ ABE প্লাস ত্রিভুজ DCE। ক্লিয়ার? অসুবিধা নেই এই লাইনে। আচ্ছা, প্রথমে প্রদত্ত আমাদের প্রমাণ করতে হবে যে, সব লিখে নিলে অঙ্কনে কি করবে, অঙ্কনের কথা আমি এখনো বলিনি, তার আগে আমি এটা বলে দিচ্ছি। অঙ্কনে আমাদের করবে AC আর BD কে যুক্ত করবে, ঠিক? অঙ্কনে AC আর BD কে যুক্ত করবে। ক্লিয়ার? তো প্রমাণে এবার কি করবে দেখো, প্রমাণ, এটা আমাদের প্রমাণ। প্রমাণে প্রথমে লিখে নিলে ত্রিভুজ AED মানে কি ট্রাপিজিয়াম ABCD থেকে এই দুটো ত্রিভুজের যোগফলকে আমরা মাইনাস করব। ঠিক আছে, তো আমাকে রিলেশন কার মধ্যে চাইছে কি ত্রিভুজ AED এইটা এই ট্রাপিজিয়ামের অর্ধেক, তো ট্রাপিজিয়ামের মধ্যে ত্রিভুজের রিলেশন চাইছে। তো রিলেশন আমরা পেয়ে যাবো যদি এই এক্সট্রা পার্টটা না থাকে। তো এই পার্টটাকে আমাদের কোনো না কোনো ভাবে এই ট্রাপিজিয়াম ABCD এর ফর্মে নিয়ে আসতে হবে। তো সেখান থেকে হয় ক্যালকুলেশন নয় কাটাকুটি করে আমাদের ত্রিভুজ আর ট্রাপিজিয়ামের মধ্যে রিলেশনটা বেরিয়ে আসবে। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? তো এই ত্রিভুজ দুটোকে এবার আমাদের কাজ কি, এই যে ত্রিভুজ দুটি রয়েছে সে দুটোকে কোনো না কোনো ভাবে ABCD ট্রাপিজিয়ামের ফর্মে আমাকে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমি কি করব, তার জন্য আমি করছি ট্রাপিজিয়াম ABCD কে কোনো চেঞ্জেস করছি না, ঠিক? ত্রিভুজ ABE কোথায়, ABE, আচ্ছা ত্রিভুজ AB এর জায়গায় আমি লিখতে পারি হাফ ত্রিভুজ ABC। কারণ কি যদি এখানে আমি দেখা, একবার না দেখালে তোমরা ক্লিয়ার করতে পারবে না। এই তো ABC আর আমাকে বলা ছিল BC বাহুর মধ্যবিন্দু E, তার মানে AE কি মধ্যমা, তার মানে AE মধ্যমা, আর মধ্যমা এই ত্রিভুজটাকে ABC থেকে দুটো সমান ভাগে ভাগ করে দেয়। তাহলে ABE মানে এই পার্টটা, ABE এই নিচের পার্টটাকে আমি লিখতে পারি এই পুরো ত্রিভুজটার অর্ধেক। তবে সেটাই বলছি কি এই পার্টের জায়গায় আমি লিখবো কি হাফ ত্রিভুজ ABC, কি লিখবো হাফ ত্রিভুজ ABC। তো কেন লিখলে একটু রিজনটা তোমাকে বলে দিতে হবে, এরকম হুট করে লিখে দিলে হবে না, একটু বলে দেবে কি ত্রিভুজ ABC এর AE মধ্যমা। এটা কেন লিখলে তুমি, এখানে কন্ডিশনটা পুরো হওয়ার পর এখানে সাইডে লিখে দেবে যেহেতু ABC ত্রিভুজের AE মধ্যমা, এই কথাটা লিখতে পারবে, সাইডে লিখে দেবে। তো এখানে ক্লিয়ার হয়ে গেল এক্সামিনার। আচ্ছা, মানে সে বুঝতে পেরেছে, বুঝে লিখেছে। ক্লিয়ার? প্লাস তাহলে DCE কে আমরা কি লিখতে পারি, DCE কোথায়, DCE। আচ্ছা, এবার এই ত্রিভুজটাকে মুছে যদি এই উপরের ত্রিভুজটা দেখো এইরকম ভাবে যে ত্রিভুজটা রয়েছে DCB, তো সেক্ষেত্রেও DE মধ্যমা, মানে এই যে DE মধ্যমা, আমি এই ত্রিভুজটা নিলাম যাতে AE মধ্যমাটা পেলাম, আবার এই দিকের ত্রিভুজটা নিলাম যাতে DE মধ্যমা পেলাম। তো সেম এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তো DCE এর জায়গায় আমি লিখতে পারি এই যে DBC ত্রিভুজের অর্ধেক এই পার্টটা, কারণ এই ডিটা মধ্য মানে দুটো সমান ত্রিভুজে ভাগ করেছে, তাহলে এই একটা পার্ট এই পুরো ত্রিভুজটার অর্ধেক হবে। তো এর জায়গায় আমি লিখে দিচ্ছি হাফ DBC, হাফ ত্রিভুজ DBC। এই দুটো পার্টকে যুক্ত করলে কি ABCD চলে আসছে, দেখি তো। ট্রাপিজিয়াম এখানে আরেকবার আমি অঙ্কন করি। এই AC আমাদের কর্ণ, AC কর্ণ, এখানে কি বিন্দু B, এখানে D। কি কি পেয়েছি, ABC নিচেরটা পেয়ে গেছি, প্লাস DBC, না DBC তো অন্য হয়ে যাচ্ছে, যদি এটা DAC হতো তাহলে এই পার্টটা যুক্ত এই ট্রাপিজিয়ামের ফর্মে চলে আসতো। তো তাহলে এবার আমাদের কাজ কি, এই যে DBC মানে DBC এই যে পার্টটা DBC আর এই যে DAC মানে এই যে DAC, এই দুটোকে সমান দেখাতে হবে কোনো না কোনো ভাবে। DBC এর জায়গায় আমি DAC লিখতে চাই, তবে আমাদের কাজ হবে। এই দুটোকে যুক্ত করে দিলে ট্রাপিজিয়াম পেয়ে যাবো। তো এই দুটোকে সমান কিভাবে বলতে পারবো, নিশ্চয়ই বলতে পারবো, খুব ইজি। দেখো সাইডে আঁকলেই বলতে পারবে। এই দেখো এটা রয়েছে BC, এটা B, অনেকে তো এই ফিগারটা আঁকার সাথেই বুঝে গেছে কি কিভাবে বলতে পারবো। DBC আর DAC একই ভূমি, DC একই সমান্তরাল সরলরেখা যুগল, DC আর AB এর মধ্যে অবস্থিত করে, এটা সমান্তরাল বলেই বয়ে দেওয়াই আছে, এটা সমান্তরিক। তো এই ট্রাপিজিয়াম, তো এই দুটো আমাদের সমান্তরাল। তো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা DBC আর DAC একই ভূমি, DC একই সমান্তরাল সরলরেখা যুগল, DC আর AB এর মধ্যে অবস্থিত, তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। তাহলে এবার আমরা নেক্সট লাইনে কি লিখবো, তাহলে ট্রাপিজিয়াম ABCD মাইনাস হাফ ত্রিভুজ ABC প্লাস এই DBC এর জায়গায় লিখে দেবো DAC,
হাফ ত্রিভুজ ডিএসি। ব্র্যাকেটে রিজন লিখতে হবে, কেন কি যেটা বললাম কি এ বিডিসি আর আমাদের এডিসি ত্রিভুজ দুটি একই ভূমি ডিসি, একই সমান্তরাল সরলরেখা যুগল ডিসি আর এবি এর মধ্যে অবস্থিত, অতএব বাট এইটুকুনি লিখে দিলে হবে, অতএব আমরা এটা লিখেছি কন্ডিশনটা। তো দেখো এবার এবিসি আর ডিএসি যুক্ত হয়ে তাহলে পুরো ট্রাপিজিয়ামটা পাচ্ছি আমরা, এটা এ বি সি ডি, তাহলে এবিসি আর উপরের পার্টটা ডিএসি। তাহলে এবার আমি এখানে লিখতে পারি কি ট্রাপিজিয়াম এবিসিডি মাইনাস হাফ ট্রাপিজিয়াম এবিসিডি। তাহলে একটা ট্রাপিজিয়াম থেকে হাফ ট্রাপিজিয়াম এবিসিডি মাইনাস করে দিলে তাহলে হাফ ট্রাপিজিয়াম এবিসিডি পড়ে থাকবে। তাহলে এই লাইনটার মানে কি, এই লাইনটার মানে কি হাফ ট্রাপিজিয়াম এ বি সি ডি, এটাই প্রমাণ করা ছিল এই ত্রিভুজটা ক্ষেত্রফল এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের অর্ধেক। তো প্রমাণ হলো। চলো তাহলে আমরা অলমোস্ট আমরা সব কোয়েশ্চেন করেই ফেললাম, পরে রইলো 21 আর 22 দাগের শর্ট টাইপ কোয়েশ্চেন গুলো, সেগুলো আরো দুটি ক্লাস নেবো, ঠিক আছে? 21 দাগের কোয়েশ্চেন গুলো একদিন কমপ্লিট করবো, 22 দাগের কমপ্লিট করবো। তো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে হবে, তবেই নোটিফিকেশন গুলো পাবে, কেমন? চলো টাটা।